নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। মিরাকেল অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, নবাংশ চার্ট। এবং নবাংশ চার্ট থেকে বিবাহের সুখ কিভাবে দেখা হয়, আপনার বিবাহিত জীবন কীরকম হতে পারে, ভালো হবে কি খারাপ হবে, কি ডিভোর্স লেখা আছে বিবাহতে, বা বিবাহিত জীবনে মানসিক দূরত্ব থাকবে। আমি কতগুলো স্টেপ বলবো, 7টা থেকে 8টা স্টেপে এটাকে বিচার করব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নবাংশ চার্ট দেখলে যে আপনার বিবাহিত জীবন কীরূপ হতে চলেছে। দেখুন, নবাংশ চার্ট থেকে অনেক বিষয় দেখা যেতে পারে, শুধু বিবাহ নয়, আপনার লাক কীরকম, আপনার কেরিয়ার, আপনার গ্রহের স্ট্রেংথ কীরকম, আপনি কি ধর্ম পালন করবেন, মানে স্পিরিচুয়ালিটির দিকে আপনি কতটা অগ্রসর হবেন, এরকম সমস্ত বিষয় নবাংশ চার্ট থেকে বিচার হয়। এবং দশা বিচারের ক্ষেত্রে নবাংশ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আপনার লগ্ন চার্ট যতই ভালো থাক, নবাংশ কুণ্ডলী যদি খারাপ অবস্থাতে থাকে, মানে নবাংশ মেন বার্থ চার্টে যদি গ্রহ ভালো অবস্থায় আছে কিন্তু দেখলেন নবাংশ চার্টে গিয়ে দুর্বল হয়ে গেছে, বা খারাপ রাশিতে অবস্থান করছে, বা মানে মানে দুস্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে জানবেন সেই দশায় কিন্তু আপনাকে যে আপনি আশা করেছিলেন যে রেজাল্ট পাওয়ার, সেটা কিন্তু নাও পেতে পারেন। এটা সম্পূর্ণ কুষ্টি বিচার করলে তবে বোঝা যাবে। ইন জেনারেল ওয়েতে 7-8টা স্টেপে আমি বিচার করব আপনাদের বিবাহিত জীবন কীরূপ হতে পারে। দেখুন, নবাংশ চার্ট হচ্ছে আমাদের নবম ঘরের সূক্ষ্ম রূপ। মানে নবম ভাবকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দেখতে পাবো যে 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 সিগনিফিকেশান তার মধ্যে পড়ে, নবম ভাবের সিগনিফিকেশানের মধ্যে ধর্ম, লাক, গুরু, সমস্ত কিছু। বিবাহ একটা ধর্ম, সুতরাং সেক্ষেত্রে বিবাহকে প্রধান ধর্ম হিসেবে যদি আমরা ধরে নিই, তাহলে বিবাহ একটা নবাংশ চার্টের প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। তা সেক্ষেত্রে বিবাহ, আজকে বিবাহ নিয়ে বলবো। এছাড়াও নবাংশ চার্টকে দেখার অন্যান্য টেকনিক আছে, যেমন রাশি তুল্য নবাংশ, নবাংশ তুল্য রাশি, এরকম বিভিন্ন টেকনিক আমাদের জানা আছে জ্যোতিষশাস্ত্রে, যার দ্বারা সম্পূর্ণরূপে নবাংশকে বিচার করা যায়। আজকে বিবাহ নিয়ে বলছি যে আপনার বিবাহিত জীবন কীরূপ হতে পারে। আপনি তার জন্যে কতগুলো স্টেপ ফলো করতে হবে আপনাদের। সর্বপ্রথম, খুব সংক্ষেপে বলছি, সর্বপ্রথম দেখবেন যে আপনার নবাংশ চার্টের লগ্নের কি পজিশন, মানে লগ্নে কোনো পাপগ্রহ অবস্থান করছে কিনা, এবং লগ্নপতি কোনো পাপ পীড়িত হয়ে আছে কিনা। পাপ পীড়িত বলতে ধরুন লগ্নে আপনার শনি, মঙ্গল এরকম প্ল্যানেট অবস্থান করছে, এবং লগ্নপতিও কোনো রাহু, কেতু বা এরকম মেলিফিক গ্রহ দ্বারা এফেক্টেড আছে। অ্যাকচুয়ালি নবাংশ চার্টের লগ্ন আমাদের ইন্ডিকেট করে আমাদের বিবাহের স্থায়িত্ব, আপনার বিবাহের প্রতি ইচ্ছা কীরূপ, আপনি বিবাহ করতে চান না বিবাহেতে আপনি ডিনাই করতে চান, বিবাহ করার ইচ্ছা নেই, এটাও কিন্তু লগ্ন থেকে বোঝা যায়। এবং বিবাহিত জীবনের যে স্টেবিলিটি, মেন স্টেবিলিটি, এটা হচ্ছে সব থেকে আগে লগ্ন থেকে বোঝা যায়। সুতরাং লগ্ন হচ্ছে, যে কোনো ডিভিশনাল চার্টের লগ্ন হচ্ছে সব থেকে আগে ইম্পর্টেন্ট। সুতরাং দেখুন, যদি দেখেন লগ্নে একাধিক পাপগ্রহের দৃষ্টি আছে, বা শনি, মঙ্গল, রাহু এরকম প্ল্যানেট অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু জানবেন বিবাহিত জীবন কিন্তু ভালো হতে পারে না, বা ভালো হওয়ার সম্ভাবনা কম। এটা একটা প্রথম সূত্র। এবং তার সাথেও যদি দেখেন, মানে যে লগ্নপতি, মানে আপনার যে লগ্নই নবাংশ চার্টের হোক, তার লগ্নপতি যদি পাপ প্রভাবযুক্ত হয়, সেক্ষেত্রেও জানবেন বিবাহিত জীবনে সমস্যা আসবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে 4th হাউস, ভেরি ইম্পর্টেন্ট হাউস নবাংশ চার্টের। বিবাহের সুখ, আমরা মেন বার্থ চার্টে যেমন চতুর্থ ঘর থেকে আমাদের সমস্ত সুখ বিচার করি, নবাংশ চার্টেও 4th হাউস থেকে বিবাহের সুখ দেখা হয়। এটা অনেক জ্যোতিষী ইগনোর করে যান। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 4th হাউসে যদি দেখেন কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে, এবং 4th লর্ড মানে চতুর্থ অধিপতি, যেটাই আপনার চতুর্থ ঘর হোক নবাংশ চার্টে, তার অধিপতি যদি খুব খারাপভাবে অবস্থান করে, 6, 8, 12 ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে জানবেন, এবং চতুর্থ ভাবের উপর কোনো নেগেটিভ প্রভাব আছে, তাহলে কিন্তু বিবাহিত জীবনে আপনার সুখের অভাব থাকবে। এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা হাউস D9 চার্টে। এরপর আসছি আমাদের সপ্তম ভাব। যদি দেখেন সপ্তম ভাবে কেতু, শনি
এই রকম প্ল্যানেট অবস্থান করছে, মানে ধরুন কেতু হচ্ছে তার সাথে শনির দৃষ্টি আছে বা শনি কেতু একসাথে অবস্থান করছে, তাহলে জানবেন বিবাহিত জীবনে আপনার অনেক ক্ষেত্রে বিবাহে দেরি বা বিবাহিত জীবনের সমস্যার কিন্তু ইন্ডিকেশান দেয়। এবং সপ্তম পতি যে মানে আপনার নবাংশ চার্টের যে 7th হাউস তার লর্ড যদি কোনো মেলিফিক গ্রহ দ্বারা এফেক্টেড হয়, তাহলেও কিন্তু বিবাহিত জীবন কিন্তু আপনার ভালো হবে না। এছাড়াও 7th হাউস মানে আপনার যারা সপ্তম ভাব, সে যদি পাপ কাটতারি যোগে থাকে, পাপ কাটতারি যোগ মানে 7th হাউসের দুদিকে, ধরুন 8th হাউসে শনি বসে আছে, 6th হাউসে মঙ্গল বসে আছে, এরকম যদি পাপ কর্তারি যোগে থাকে 7th হাউস মানে এফেক্টেড থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। আপনার অষ্টমপতি নবাংশ চার্টের যে অষ্টমপতি, সে যদি সপ্তমভাবে অবস্থান করে এবং তার সাথে কোনো মেলিফিক গ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহের দেরি বা বিবাহিত জীবনের সমস্যার ইন্ডিকেশন দেয়। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়, মেন বার্থ চার্টের সপ্তম লর্ড মানে সপ্তমপতি, আপনার যে কুষ্টি জন্মকুষ্টি যেটা মানে D1 চার্ট, তার সপ্তমপতি নবাংশ চার্টে কীরূপ অবস্থানে অবস্থান করছে, এটা খুব ইম্পর্টেন্ট। সপ্তমপতি মেন বার্থ চার্টের যদি নবাংশ চার্টে শুভভাবে অবস্থান করে, শুভ রাশিতে বন্ধু রাশিতে অবস্থান করে, এটা বিবাহের জন্য অত্যন্ত ভালো একটা যোগ। এর ওপর কি, এর ওপর যদি সপ্তমপতি যে মানে আপনার মেন বার্থ চার্টের সপ্তমপতি যদি নবাংশ চার্টের কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে, এটা মানে 1-5 নয় এবং 10 বা 4th হাউস এখানে অবস্থান করে, এটা অত্যন্ত ভালো একটা কম্বিনেশন। এবং পাপ যোগে না থাকে, মানে ধরুন শনি মঙ্গলের সাথে যুক্ত না হয় বা রাহু কেতুর সাথে যুক্ত নয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহেতে শান্তি বা সমস্যা কম আসবে, শান্তি থাকবে বা সমস্যা কম আসবে, এটা কিন্তু ইন্ডিকেশন দেয়। পরবর্তী কি, নবাংশ চার্টের প্রধান গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি নবাংশ চার্টে শুভভাবে অবস্থান করে, ভালো রাশিতে অবস্থান করে, পাপযুক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা কম আসে এবং বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন বা রোম্যান্স সেটা কিন্তু ভালো থাকে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে শুক্রকে দেখা খুব জরুরি। এরপরে কি, আপনার সপ্তমপতি মেন বার্থ চার্টের মানে লগ্ন চার্টের যে সপ্তমপতি, সে যদি ধরুন আপনার মেন বার্থ চার্টের সপ্তমপতি মানে আপনার অবস্থান করছে 7th হাউসে মানে মেষ রাশিতে, ধরে নিলাম মেন বার্থ চার্টে, কিন্তু নবাংশ চার্টে গিয়ে দেখা গেল সে মিনে চলে গেছে, মানে সেখান থেকে 12 নম্বর পজিশন, মানে ধরুন আপনার সপ্তমপতি অবস্থান করছে মেন বার্থ চার্টে মেষ রাশিতে, নবাংশ চার্টে সেটা মিনে অবস্থান করছে অথবা কন্যাতে অবস্থান করছে, তাহলে মেষ থেকে মিনের দূরত্ব হচ্ছে 12 এবং কন্যার দূরত্ব হচ্ছে 6, আবার ধরুন বৃশ্চিকে অবস্থান করছে, সেক্ষেত্রে 8ম, মানে মেন বার্থ চার্টের সপ্তমপতির অবস্থান D9 চার্ট থেকে কত ঘর যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি 6, 8, 12 ঘরে হয়, তাহলে জানবেন বিবাহিত জীবনের সমস্যা আসবেই, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার বলছি, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার সিংহ লগ্ন, আপনার মেন বার্থ চার্টের লগ্ন সপ্তমপতি হচ্ছে শনি, কুম্ভ রাশির ঘর সপ্তম ঘর, সিংহর ঠিক অপোজিটে, তার অধিপতি শনি ধরুন মিথুনে অবস্থান করছে প্রধান জন্মকুষ্ঠিতে, কিন্তু D9 দেখা গেল সেই শনি মিথুন থেকে চলে গেছে হয়তো বৃষতে, তাহলে দ্বাদশ ঘরে অবস্থান করলো, সেখান থেকে দ্বাদশ ঘর, অথবা দেখা গেল মকরে অবস্থান করছে, তাহলে ওখান থেকে অষ্টম ঘর। এই রকম সিচুয়েশান যদি ক্রিয়েট হয়, তাহলে জানবেন বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে বা আসতে পারে। এরকম 7-8টা পয়েন্ট আপনাদের আলোচনা করলাম আজকে। এই বিষয়গুলোকে নিজেদের কুষ্টির মধ্যে দেখুন এবং D9কে D1কে দুটোকে ম্যাচ করে দেখার চেষ্টা করুন। নেক্সট দিন আরও পয়েন্ট আছে, আমি খুব সংক্ষেপে ভিডিও বানানোর জন্য খুব সংক্ষেপে 7-8টা পয়েন্ট বললাম, এগুলোকে নিজেদের কুষ্টির সাথে মিলিয়ে দেখুন যে এরকম সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে কি না, তাহলে জানবেন। আর যদি এগুলো না হয়, তাহলে জানবেন বিবাহিত জীবন ভালো। এটা একটা প্যারামিটার মাত্র, এছাড়াও আরও বিষয় আছে। নেক্সট দিন রাশিতুল্য নবাংশকে ক্যালকুলেট করে কিভাবে বিবাহ দেখতে হয় সেটা নিয়ে ডিসকাস করব। আজকের জন্যে ধন্যবাদ।